আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি চেঞ্জিং সেন্টেন্সের কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। যারা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা এবং খাতার মধ্যে সুন্দরভাবে নোট করবা, তাদের পরবর্তীতে আর এই চেঞ্জিং সেন্টেন্স নিয়ে ঝামেলায় পড়তে হবে না। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা শিখব হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করা যায়। বেশ কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে যেই নিয়মগুলো অনেক গুরুত্বপূর্ণ বা পরীক্ষাতে বারবার বারবার আসে, ওই নিয়মগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথমে দেখো, 1 নাম্বার রুলসে আছে, যদি কোনো একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন থাকে, আর যদি আল্লাহ গড বা কোনো ব্যক্তি নির্দেশ করে, আল্লাহ গড বা ব্যক্তি নির্দেশ করে, উক্ত অনলি বা অ্যালোন উঠে যাবে এবং সেই অনলি বা অ্যালোনের পরিবর্তে উক্ত বাক্যের শুরুতে নান ভার্ব বসবে। দেখো, নিয়মটা অনেক সহজ। আমি একসাথে 3টা নিয়ম ব্যাখ্যা করার চেষ্টা করব। 1, 2 এবং হচ্ছে 3। তো দেখো, যদি বাক্যের মধ্যে অনলি বা অ্যালোন থাকে, সেন্টেন্স দ্বারা বা এই সেন্টেন্স দ্বারা আল্লাহ গড বা কোনো ব্যক্তি নির্দেশ করলে আমরা বসাবো হচ্ছে নান ভার্ব। অনলি অ্যালোন থাকলে যদি এটা দ্বারা কোনো বস্তু বোঝায়, কি বোঝায়, বস্তু বোঝায়, তাহলে আমরা বসাবো হচ্ছে নাথিং ভার্ব। কি বসাবো বলো তো? নাথিং ভার্ব। আর যদি অনলি অ্যালোন থাকে, এটা দ্বারা যদি হচ্ছে কি বোঝায় বলতো, সংখ্যা নির্দেশ করে, সংখ্যা নির্দেশ করে, তাহলে আমরা কি বসাবো বলতো? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাবো। দেখো, একবারে আমরা হচ্ছে 3টা নিয়ম দেখলাম। প্রথম নিয়মটা কি ছিল? প্রথম নিয়মটা ছিল যে বাক্যের মধ্যে যদি অনলি বা অ্যালোন থাকে এবং আল্লাহ গড বা হচ্ছে কোনো ব্যক্তি বোঝায়, তাহলে আমরা বসাবো হচ্ছে নান ভার্ব। বাক্যের মধ্যে যদি অনলি অ্যালোন থাকে এবং কি বোঝায় বলতো, বস্তু নির্দেশ করে, তাহলে আমরা আহ, কি বসাবো? নাথিং বাট। আর বাক্যের মধ্যে যদি হচ্ছে অনলি অ্যালোন থাকে, এটা দ্বারা যদি সংখ্যা বোঝায়, তাহলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান আমরা হচ্ছে বসাবো। তো দেখো, আমরা 1 নাম্বার রুলসে প্রথম যে উদাহরণটা দেওয়া আছে, অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। তো প্রথমটাতে দেখো, অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, এখন এখানে কি ব্যক্তি বোঝাচ্ছে। তো সেহেতু আমরা কি বসাবো বলতো? অনলি, অনলির পরিবর্তে আমরা কি বসাবো বলতো? নান বাট। অনলির পরিবর্তে আমরা কি বসাবো? নান বাট। আশা করি বুঝতে পারছো। এরপরে 2 নাম্বারটা যদি আমি প্রথম উদাহরণটা লক্ষ্য করি, তাহলে দেখো আছে যে অনলি দ্য মুন শাইনেস অ্যাট নাইট। এখন মুন মানে কি? চাঁদ। মুন মানে কি? মুন মানে হচ্ছে চাঁদ। আর এটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো? বস্তু নির্দেশ করছে। সেহেতু এই অনলি, অনলির পরিবর্তে আমরা কি বসাবো বলতো? নাথিং বাট। অনলির পরিবর্তে আমরা কি বসাবো? নাথিং বাট বসাবো। এর পরেরটা যদি আমি 3 নাম্বারের একটা উদাহরণ দেখার চেষ্টা করি, দেখো, দ্যাট ম্যান হ্যাজ অনলি 10,000 টাকা। এই যে 10,000 টাকা, এটা কি সংখ্যা বোঝাচ্ছে, তাহলে এটার পরিবর্তে আমরা কি বসাবো? অনলি এর পরিবর্তে, অনলি এর পরিবর্তে দেখো আমরা কি বসাবো? অনলি এর পরিবর্তে বসাবো হচ্ছে নট মোর দেন, নট মোর দেন। আশা করি এই 3টা নিয়ম বুঝতে পারছো। এরপরে দেখো 4 নাম্বার, 4 নাম্বার কি বলছে? 4 নাম্বার বলছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট ব্যবহৃত হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কি ব্যবহৃত হয় বলতো? মাস্ট ব্যবহৃত হয়, তবে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাতে হবে।
তবে একটা কথা মনে রাখতে হবে যে ক্যান নট হেল্প এরপরে ভার্ব থাকে, সেই ভার্বের সাথে আইএনজি করতে হবে। তো আমরা নিয়মটা দেখলাম যে যদি মাস্ট থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাতে হবে। ক্যান নট বাট যদি আমি বসাই তাহলে এরপরে যে ভার্ব আসবে ভার্বের সাথে আইএনজি করা লাগবে না। কিন্তু ক্যান নট হেল্প যদি ব্যবহার করি তাহলে পরের ভার্বের সাথে আমাকে অবশ্যই আইএনজি করতে হবে। তো উদাহরণটা দেখি, দেখো ইউ মাস্ট লার্ন ইংলিশ। তো কি আছে? মাস্ট আছে। তাহলে এই মাস্টের পরিবর্তে আমি কি বসাবো বলো তো? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবো। তাহলে আমরা কি বসাইতে পারি বলো তো? মাস্টের পরিবর্তে ইউ ক্যান নট বাট, হ্যাঁ, এখানে কি, এখানে বাট ব্যবহার করা হয়েছে। দেখো বাট ইউ ক্যান নট বাট লার্ন ইংলিশ। তাহলে ক্যান নট বাট বসালে এই যে লার্নের সাথে আইএনজি করার কোনো প্রয়োজন হইল না। কিন্তু যদি আমি দেখো ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে অবশ্যই এই লার্নের সাথে লার্ন ভার্বের সাথে আইএনজি করতে হবে, লার্ন ভার্বের সাথে আইএনজি করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখো 5 নাম্বার যে নিয়মটা সেটা হলো, 5 নাম্বার নিয়মটা কি? 5 নাম্বার নিয়ম হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড অথবা অ্যান্ড যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এটা আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে বলতো? নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করতে হবে। নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করতে হবে। দেখো বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু যদি অ্যান্ড থাকে বাক্যের মধ্যে তাহলে আমাদের কি নট অনলি ডট ডট বাট অলসো এই নিয়মে করতে হবে। তো আমরা উদাহরণটা যদি দেখি, দেখো অ্যাফার্মেটিভে ইটস ফাংশন আর বোথ স্মুথ অ্যান্ড, তাহলে কি এই যে দেখো এখানে কি বোথ ডট ডট হচ্ছে কি কি আছে বলো তো? অ্যান্ড আছে। তো বোথ ডট ডট অ্যান্ড যদি থাকে আমরা জানি যে আমাকে কি করতে হবে? নট অনলি ডট ডট বাট অলসো নিয়ে আসতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো ইটস ফাংশন আর নট অনলি স্মুথ বাট অলসো র্যাপিড। হ্যাঁ, সুন্দর, দেখো আমরা সুন্দরভাবে এটা করে ফেললাম। আশা করি বুঝতে পারছো। এরপরে যে নিয়মটা আছে সেটা হলো এভরি যুক্ত কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দটি প্লাস বাট প্লাস হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। তো দেখো আমাদের প্রথমে কাজ কি? যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে এভরি থাকে তাহলে এই এভরির পরিবর্তে আমরা কি করব? দেয়ার ইজ নো। এভরি এর পরের শব্দ এরপরে বাট প্লাস হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। তো এখন আমরা যদি উদাহরণটা দেখি, দেখো এখানে আছে এভরিবডি অ্যাভয়েডস এ করাপ্ট পারসন। তো এখন দেখো এখানে এভরি আছে, তাহলে এভরির পরিবর্তে আমরা বসাইলাম দেয়ার ইজ নো। এভরির পরের শব্দ কি? এভরির পরের শব্দ হচ্ছে বডি। এভরির পরের শব্দ কি? এভরির পরের শব্দ হচ্ছে বডি। তাহলে দেয়ার ইজ নো বডি, এরপরে কি? এরপরে হচ্ছে সূত্রের বাট, বাট বাট প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ কি? অ্যাভয়েডস করাপ্ট পারসন। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখো 7 নাম্বার, 7 নাম্বার নিয়মটা কি বলছে? 7 নাম্বার নিয়মটা বলছে অ্যাজ সুন অ্যাজ আছে এমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে চাইলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় কি বসাইতে হবে? নো সোনার হ্যাড প্লাস অ্যাজ সুন অ্যাজ যুক্ত ক্লোজ এর কর্তা অর্থাৎ সাবজেক্ট। অর্থাৎ কি বসাইতে হবে? সাবজেক্ট। অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সোনার হ্যাড প্লাস তারপরে ওই অ্যাজ সুন অ্যাজ যুক্ত যেই ক্লোজ এর মধ্যে আছে ওই ক্লোজ এর সাবজেক্ট প্লাস হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ হচ্ছে কি ভি3। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ কি ভি3 প্লাস হচ্ছে এক্সটেনশন প্লাস হচ্ছে কি একটা দেন দিতে হবে প্লাস হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, মানে অ্যাজ সুন অ্যাজ ছাড়া যে ক্লোজটা ওইটা আমাকে ব্যবহার করতে হবে। তো চলো আমরা উদাহরণটা দেখি যে এখানে আছে অ্যাজ সুন অ্যাজ দ্য চাইল্ড স হিজ ফাদার হি ওয়েন্ট অ্যাওয়ে, হি ওয়েন্ট অ্যাওয়ে। তো আমরা কি বলছিলাম যে যখন আমরা এটা পরিবর্তন করব অ্যাজ সুন এস এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে নো সোনার হ্যাড। অ্যাজ সুন এস এর পরিবর্তে আমরা কি বসাইলাম বলতো? অ্যাজ সুন এস এর পরিবর্তে আমরা বসাইলাম হচ্ছে নো সোনার হ্যাড। এরপর আমরা সাবজেক্ট বসাইলাম, সাবজেক্ট কি বলতো? সাবজেক্ট হচ্ছে চাইল্ড। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমার
চাইল্ড। সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে চাইল্ড। এরপরে দেখো V3, V3 হচ্ছে এখানে আছে তোমার ভার্ব আছে, তাহলে এটার পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 কি হবে? এর V3 হবে হচ্ছে সিন হিজ ফাদার। তারপরে আমাদের সূত্রের হচ্ছে কি বসাইলাম? দেন বসাইলাম। এরপরে হি ওয়েন্ট অ্যাওয়ে, এটা হচ্ছে কি? প্রিন্সিপাল ক্লোজ। এটা কি? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে ৮ নাম্বার যে নিয়মটা সেটা হলো ৮ নাম্বার নিয়মটা কি? ৮ নাম্বার নিয়মটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে চাইলে নিম্নের স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। তো দেখো স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে নো আদার, নো আদার প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর সুপারলেটিভ ফর্ম এর পরের অংশ। নো আদার প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সুপারলেটিভ ফর্মের পরের অংশ প্লাস হচ্ছে ভার্ব প্লাস সো অথবা এস, এই দুইটার মধ্যে একটা, প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। দেখো আমি বিষয়টা আবার বলি। আমরা যখন সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে নেগেটিভ করব তখন আমাদের কি কাজ থাকবে? আমাদের কাজ থাকবে হচ্ছে প্রথমে নো আদার বসাইতে হবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সুপারলেটিভ ফর্ম, এরপরে ভার্ব, তারপরে সো অথবা অ্যাস, এরপরে কি সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এরপরে কি অ্যাস প্লাস এস প্লাস হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। তো এখন এটা যদি আমরা হচ্ছে দেখি, এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ইউনিভার্সিটি। তো এটা আমরা কিভাবে করব? আমাদের স্ট্রাকচার কি ছিল? আমাদের স্ট্রাকচার ছিল প্রথমে কি বসাবো বলো তো? প্রথমে বসাবো নো আদার, নো আদার বসাইলাম। এরপরে সাবজেক্ট স্টুডেন্ট ইন দ্য ইউনিভার্সিটি, হ্যাঁ। এরপরে কি ভার্ব, ভার্ব বসাইলাম ইজ, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, হ্যাঁ, ইজ, ইজ অ্যাজ, এই যে ভার্বের পরে কি? ভার্বের পরে হচ্ছে অ্যাজ, তাহলে আমরা অ্যাজ বসাইলাম। এরপরে দেখো সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, আমরা জানি গুড, বেটার, বেস্ট, তাহলে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম কি? পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তারপরে কি আর একটা অ্যাজ দিতে হবে, এরপরে হচ্ছে সাবজেক্ট দিতে হবে বা হচ্ছে হি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এর পরের নিয়মটা যেটা আছে যে দেখো, উপরোক্ত নিয়মগুলোর কোনো প্রাসঙ্গিক না হলে বাক্যে অক্সিলারি ভার্বের পরে নট নট এবং মূল শব্দের বিপরীত শব্দ বসাতে হবে। দেখো এই নিয়মগুলোর মধ্যে উপরে যে নিয়মগুলো দেখলাম এর মধ্যে যদি না পড়ে তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? নট যুক্ত করে আমরা হচ্ছে নেগেটিভ করতে হবে। তবে নট যুক্ত করব ঠিক আছে, পরের অর্থটা কি করতে হবে? বিপরীত শব্দ করতে হবে। যেমন ইট লিভস টুগেদার, ইট ডাজেন্ট, এই যে লিভস এর সাথে এস আছে সুতরাং আমরা ডাজ বসাবো। তাহলে কি ইট ডাজেন্ট নট বসাইতে হবে, লিভ টুগেদার, টুগেদার এটা কি অ্যালোন। এর পরেরটা দেখো, ইট ইজ ডিফিকাল্ট থিং, তাহলে কি হবে? ইট ইজ নট অ্যান এ ইজি থিং, মানে ডিফিকাল্ট এর বিপরীত শব্দ কি বলতো? ইজি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে 10 নাম্বার যে নিয়মটা সেটা হলো ওয়ালয়েস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ওয়ালয়েস এর পরিবর্তে নেভার বসাতে হবে। অলওয়েজ এর পরিবর্তে কি বসাতে হবে? নেভার বসাতে হবে এবং মূল শব্দটির বিপরীত শব্দ বসাতে হবে। যেমন এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল, হ্যাঁ, অলওয়েজ আছে তারপরে এনজয়েবল। তো নেগেটিভ করার সময় এ জার্নি বাই ট্রেন ইজ নেভার, হ্যাঁ, অলওয়েজ থাকলে কি বসাইতে হয়? নেভার, এবং বিপরীত শব্দ কি? এনজয়েবল যেহেতু, তাহলে এর বিপরীত শব্দ হবে হচ্ছে বোরিং বা মনোটোনাস। আশা করি বুঝতে পারছো। এরপরে অ্যাট লাস্ট যে নিয়মটা আছে সেটা হলো 11 নাম্বার। দেখো, টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করতে যাব তখন আমাদেরকে কি করতে হবে? তো তখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট দিতে হবে, এরপরে ভার্ব দিতে হবে। এরপরে কি করতে হবে? এরপরে টু এর পরিবর্তে ওই জায়গায় কি বসাইতে হবে? সো বসাইতে হবে। এরপরে কি করতে হবে? টু এর পরের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাইতে হবে। এরপরে কি করতে হবে? টু এর পরিবর্তে, এরপরে কি করতে হবে বলো তো? টু এর পরিবর্তে, টু এর পরিবর্তে ওই জায়গায় দ্যাট বসাইতে হবে।
এরপরে কি করতে হবে, প্রথম সাবজেক্ট বসাইতে হবে। এরপরে কি করতে হবে, টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসাইতে হবে। এরপরে প্রদত্ত টু এর পরের অংশ। তো এটা যদি আমি ফলো করতে পারি তাহলে কি আমার এটা হয়ে যাবে। তো প্রথমে দেখো আমি কি করব, এটা আমার উদাহরণ দেওয়া আছে, তাইমুর অস টু হাংরি টু ওয়েট। তো প্রথম আমার কাজ কি, প্রথম কাজ হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব। প্রদত্ত সাবজেক্ট তাইমুর, ওয়াজ হচ্ছে ভার্ব, অজ হচ্ছে ভার্ব দিলাম। এরপরে কাজ কি, এরপরের কাজ হচ্ছে টু এর পরিবর্তে ওই জায়গায় সো বসাইতে হবে, তাহলে সো বসাইলাম, সো বসাইলাম। এরপরে কাজ কি, টু এর পরের অ্যাডজেক্টিভ, টু এর পরের অ্যাডজেক্টিভ কি বলতো, হাংরি, বসাইলাম। এরপরে কি, এরপরে হচ্ছে টু এর পরিবর্তে, টু এর পরিবর্তে ওই জায়গায় দ্যাট বসাইতে হবে, দ্যাট বসাইলাম, টু এর পরিবর্তে দ্যাট বসাইলাম। এরপরে কি, প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট কি, প্রথম সাবজেক্ট ছিল হচ্ছে হি, প্রথম সাবজেক্ট কি, হি, বসাইলাম। এরপরে কি, টেন্স অনুযায়ী কি বসাইলাম, ভার্ব বসাইলাম। এখানে হচ্ছে কি, কুড, কুড নট, যেহেতু ওয়াজটা হচ্ছে আছে হচ্ছে পাস্টে, তাহলে আমার এখানে কি হবে বলতো, কুড নট হবে, কুড নট হবে। এরপর টু এর পরের অংশ, টু এর পরের অংশ কি, টু এর পরের অংশ ছিল ওয়েট, ওয়েট আমি এখানে বসাই দিলাম। আশা করি তোমরা এই নিয়মগুলো বুঝতে পারছো। যারা এখনো নিয়মগুলো বুঝতে পারো নাই তারা ভিডিওটা আবার টেনে দেখবা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার এই 11টা নিয়ম যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আর কোনো সমস্যা হবে না। পরীক্ষাতে যেভাবে আসুক না কেন তুমি এটা অনেক সহজেই করে দিয়ে আসতে পারবা। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।